নিরাপত্তা প্রসঙ্গ এসেছে। জামায়াতে ইসলামের আমিরের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বাড়তি নিরাপত্তা নিয়ে, কাকে কতটা নিরাপত্তা দেওয়া হলো সেই প্রসঙ্গে। সড়কের নিরাপত্তা নিয়ে আজকের দিনের ঘটনা বলি। আজকেই মাদারীপুরে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে, 6 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, আহত হয়েছে 10 জন। গুলশানে কালকে রাতে এক পার্লার কর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আসলে এই সময়টায় কতটা জোর দেওয়া উচিত বলে মনে হয় আমি জানি না, আপনারা নিশ্চয়ই আরও ভালো জানবেন, আপনারা রাজনীতিবিদ। কিন্তু বড় দলের নেতাদের নিরাপত্তা নিয়ে বেশ তোড়জোড় আলাপ আলোচনা, সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায় গিয়ে ঠেকেছে? বড় দলের নেতাদেরও নিরাপত্তা দরকার, সেটা অবশ্যই আমরা মনে করি যে, কারণ তাদের নিরাপত্তাহীনতা আসলে সারা বাংলাদেশে যে নিরাপত্তাহীনতা তারই একটা আসলে প্রকাশ। এই প্রকাশটা আসলে আমরা দেখতে পাচ্ছি ওই নেতৃবৃন্দের মাধ্যমে। এই নেতৃবৃন্দের নিরাপত্তাহীনতা এবং এইটা দুইটাকে পার্থক্য করে দেখাটার আসলে আমি খুব জায়গা দেখি না। আমি মনে করি যে জনগণের নিরাপত্তা সাধারণভাবে যদি নিশ্চিত হয় তাহলে একটা দেশ নিরাপদ হবে, এবং দেশ নিরাপদ হওয়ার মাধ্যমে আসলে সকলের আলাদা করে নিরাপত্তার এই বিপুল আয়োজন এটা করা থেকে আসলে তাদেরকে বিরত রাখা যাবে। এটা হচ্ছে একটা। অন্যদিকে আরেকটা বিষয় বলি যে সাধারণভাবে এই দেশের নিরাপত্তার সংকটটা যে আসলে বহুদিন থেকে আছে, এই সংকটের জায়গাটাকে আসলে সত্যিকার অর্থে কমিয়ে আনা, এটা আসলে সারা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেইটার উপরে নির্ভর করে। আরেকটা জায়গা হচ্ছে যে যেটাকে আপনি সড়ক দুর্ঘটনা বললেন, সেই সড়ক দুর্ঘটনাই আমি আসলে এটাকে বলতে চাই না, এটা আসলে একটা সড়কে সংঘর্ষ বলতে চাই। কারণ হচ্ছে সড়কে একটা নির্দিষ্ট কিছু কাজ করলে বা একটা নির্দিষ্ট কিছু ঘটনা ঘটালে, নির্দিষ্ট কিছু স্টেপ নিলে আসলে এই ঘটনাগুলো সবগুলো কমিয়ে আনা সম্ভব, যেটা প্রতিরোধযোগ্য, যেটা আসলে আমাদের নানানভাবে আমরা ব্যবস্থা নিয়ে প্রতিরোধ করতে পারি। সেইটাকে আসলে একটা দুর্ঘটনা না বলে বরং এখানে আসলে এর কারণ কি এবং সেই কারণগুলো থেকে আসলে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি সেই দিকে মনোযোগী হওয়া দরকার আছে। আরেকটা বিষয় বলি যে আপনি একটা রেফারেন্স দিলেন, ওই যে গত দিনের আমাদের যমুনা টিভির টকশোতে এই আলোচনাটা হচ্ছিল যে তারেক রহমান যখন আসলে ইয়েতে যান, কি বলে, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান, তখন এটাকে একটা জামায়াত ইসলামীর যিনি প্রতিনিধি তিনি বললেন এটা হচ্ছে একটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। আজকে আবার তাদের দলের প্রধানরা গেলেন, সেটা শিশির মনির সাহেব বলছেন যে এটা হচ্ছে একটা সৌজন্য সাক্ষাৎ। আমরা মনে করি দুইটাই সৌজন্য সাক্ষাৎ, তাহলে একজনের জন্য আচরণবিধির লঙ্ঘন, আরেকজনের জন্য সৌজন্য সাক্ষাৎ, এটা তো হতে পারে না। আর আচরণবিধির প্রশ্নটা কিন্তু আসলে শুধুমাত্র মানে যখন 22 তারিখ থেকে নির্বাচনী প্রচার শুরু হবে তখন থেকে না, তফসিলের এমনকি আগে থেকে তফসিলের ঘোষণা করার পর থেকে এটা শুরু হয়। তফসিলের পর এটা প্রচারের পর্যায়ে আসে, তারপরে ইলেকশন ডেতে আসে, এরপরে ইলেকশনের পরবর্তী পর্যায় পর্যন্ত আসে। এই প্রত্যেকটা জায়গায় আসলে আপনার আচরণবিধি মেনে চলার জায়গা আছে, এবং এই আচরণবিধি মেনে চলাটার উপরে এখানে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নির্ভর করে। এটা আমরা সকলেই মানি এবং জানি। ফলে এই বিষয়ে কোনো ব্যত্যয় যাতে কেউ না ঘটান সেটার বিষয়ে আসলে মনোযোগী হতে হবে নির্বাচন কমিশনকে, এবং নির্বাচন কমিশন কোনো ধরনের যাতে কোথাও পক্ষপাত মূলক আচরণ না করেন সে বিষয়ে মানে সকলেরই সচেষ্ট থাকা দরকার।